শিক্ষার্থীরা, আজকে আমরা সম্পদ এবং দায়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং এটি মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। শুরুতে আমরা সম্পত্তির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সম্পদকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি: প্রকৃত সম্পদ এবং অলীক বা ভুয়া সম্পদ। প্রকৃত সম্পদ, যে সম্পদের বাস্তব অস্তিত্ব আছে তাকে আমরা প্রকৃত সম্পদ বলে থাকি। অলীক সম্পদ বাস্তব অস্তিত্বহীন এবং নগদে রূপান্তর যোগ্যতা নেই, এরূপ সম্পদ হচ্ছে অলীক সম্পদ, যেমন প্রাথমিক খরচাবলী। প্রকৃত সম্পদকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন স্থায়ী সম্পদ, স্বল্প ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, ক্ষয়িষ্ণু সম্পদ বা ক্ষয়জনিত সম্পদ। স্থায়ী সম্পদ দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়কৃত সম্পদকে স্থায়ী সম্পদ বলে থাকে। স্থায়ী সম্পদকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি: স্পর্শনীয় স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। বাস্তব অস্তিত্ব সম্পন্ন দৃশ্যমান এবং স্পর্শযোগ্য সম্পদকে আমরা স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা করি, যেমন দালান কোঠা, কলকবজা, আসবাবপত্র, মোটর ভ্যান, ইজারা সম্পদ ইত্যাদি। যেসব স্থায়ী সম্পদের অস্তিত্ব অনুভব করা গেলেও স্পর্শযোগ্য ও দৃশ্যমান নয়, সে সমস্ত সম্পদগুলোকে আমরা অস্পর্শনীয় সম্পদ বলে গণ্য করে থাকি, যেমন সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট। এরপর রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে সে ধরনের সম্পদ যা সঞ্চয় থেকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসায় অর্থ খাটানোকে বোঝায়। সেটা হতে পারে বন্ড ক্রয়ের মাধ্যমে, হতে পারে শেয়ার ক্রয়ের মাধ্যমে, আবার সেটা হতে পারে এক ধরনের ব্যবসা থেকে অধিক মুনাফার প্রত্যাশায় অন্য ধরনের ব্যবসায় নগদ খাটানো থেকে। এরপর হচ্ছে আমরা চলতি সম্পদ নিয়ে আলোচনা করব। চলতি সম্পদ চাহিদা মাত্র নগদে রূপান্তরযোগ্য সম্পদকে চলতি সম্পদ বলে, বা নিয়মিত সৃষ্টি হয় অথবা দ্রুত পরিবর্তনশীল এই ধরনের সম্পদকে আমরা চলতি সম্পদ বলে গণ্য করে থাকি। চলতি সম্পদকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি: স্পর্শনীয় চলতি সম্পদ, অস্পর্শনীয় চলতি সম্পদ। যেসব চলতি সম্পদ স্পর্শনীয় ও দৃশ্যমান তাই স্পর্শনীয় চলতি সম্পদ, যেমন নগদ টাকা, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা। যেসব চলতি সম্পদ স্পর্শনীয় নয় এবং নগদ রূপান্তরযোগ্য মূল্য নেই, সে ধরনের সম্পদকে আমরা অস্পর্শনীয় চলতি সম্পদ বলে গণ্য করি, যেমন অগ্রিম ব্যয়, অনাদায়ী আয়। সর্বশেষ ক্ষয়িষ্ণু বা ক্ষয়জনিত সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে বা আহরণের ফলে যে সম্পদ ক্ষয়প্রাপ্ত হতে হতে শূন্য হয়ে যায় তাকেই আমরা ক্ষয়িষ্ণু সম্পদ বা ক্ষয়জনিত সম্পদ বলে বিবেচনা করি, যেমন খনিজ সম্পদ। সম্পত্তি ও সেবা অর্জনের বিপক্ষে যে ত্যাগ স্বীকার করা হয় তাকে দায় বলে। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমরা দায়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। দায়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: এক অন্তর্দায়, দুই বহির্দায়। অন্তর্দায় ব্যবসায়ের মালিক বা মালিক বর্গের কাছে দায় অথবা শেয়ার হোল্ডারদের কাছে ব্যবসার দায়কে অন্তর্দায় বা অভ্যন্তরীণ দায় বা মালিকানা সত্ত্ব বলা হয়ে থাকে। অন্তর্দায় সাধারণত প্রতিষ্ঠানের ধরন ভেদে পরিবর্তনযোগ্য, যেমন এক মালিকানা কারবারে অন্তর্দায় বলতে আমরা বুঝি মূলধন, নিট লাভ বা নিট ক্ষতি উত্তোলন। এখানে উত্তোলন বলতে মালিকের ব্যক্তিগত খরচকে বোঝানো হয়েছে। আবার অংশীদারি ব্যবসার মালিকানা সত্ত্ব বলতে বুঝি অংশীদারদের মূলধন, অংশীদারদের বন্টনযোগ্য মুনাফা। আবার যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বলতে বুঝি শেয়ার মূলধন, সঞ্চিত তহবিল, শেয়ার অধিহার, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, রক্ষিত আয়। বহির্দায় ব্যবসায়ের বাহ্যিক কোনো পক্ষের কাছে
প্রতিষ্ঠানের দায়কে বহির্দায় বলে। সাধারণত তৃতীয় পক্ষের কাছে ব্যবসার দায়কে বহির্দায় বলা হয়ে থাকে। বহির্দায়কে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, সম্ভাব্য দায়। প্রথমে চলতি দায়। যে দায়ের মেয়াদকাল স্বল্পকালীন, অর্থাৎ 2 বা 3 মাস, সর্বাধিক 1 বছরের এবং নির্দিষ্ট হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে চলতি দায় বলে। যেমন প্রদেয় হিসাব, প্রদেয় নোট, অনুপার্জিত আয়, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় খরচ। দীর্ঘমেয়াদী দায় দীর্ঘকালীন সময়ের জন্য, সাধারণত 2-3 বছর বা তার অধিক সময়ের জন্য সৃষ্ট দায়কে দীর্ঘমেয়াদী দায় বলে। যেমন ব্যাংক ঋণ, বন্ধক ঋণ, ঋণপত্র, অন্যান্য দীর্ঘমেয়াদী দায়। সর্বশেষ সম্ভাব্য দায় বা অনিশ্চিত দায়। যে দায় কোনো ঘটনা সাপেক্ষে, অর্থাৎ কোনো ঘটনা নিষ্পত্তি সাপেক্ষে ব্যবসার দায় বলে বিবেচিত হতে পারে, আবার নাও হতে পারে, তাকে অনিশ্চিত দায় বা সম্ভাব্য দায় বলে। যেমন ক্ষতিপূরণের দাবির জন্য আদালতে বিচারাধীন দায়, জমি সংক্রান্ত দায়, নোট বা বিল বাট্টা জনিত দায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই দায় এবং সম্পত্তির শ্রেণীবিভাগ। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।